হ্যালো ফ্রেন্ডস, দেবাশিস চক্রবর্তী। আজকে আমাদের যে আলোচনাটা হবে সেটা হচ্ছে ওএসপিএফ রাউটিং প্রোটোকল। ওএসপিএফ মানে হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট রাউটিং প্রোটোকল। তো এই পার্টিকুলার প্রোটোকলটা কিন্তু অনেকটা ভাস্ট এবং তার মধ্যে বেশ কিছু কমপ্লেক্সিটিস আছে। জিনিসটা কঠিন নয়, কিন্তু জিনিসটাকে ভালো করে বুঝতে হয়। আর তাছাড়া আজকের দিনের যে এন্টারপ্রাইজ রাউটিং, তাতে ওএসপিএফ একটা খুবই ইম্পর্টেন্ট প্রোটোকল। এমপিএলএস বেসড যে সমস্ত নেটওয়ার্কসগুলো কাজ করে, যেরকম এমপিএলএস ভিপিএন বা এমপিএলএস ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এদের সবার ক্ষেত্রেই দেখা যায় যে সার্ভিস প্রোভাইডারের যে ব্যাকবোন, সেখানে একটা লিঙ্ক স্টেট প্রোটোকলের দরকার হয়, পার্টিকুলারলি ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। ওএসপিএফ যেহেতু একজন লিঙ্ক স্টেট প্রোটোকল, সেই জন্য এর ডিম্যান্ড এখন খুবই ভালো। ওএসপিএফ এবং আইএসআইএস দুজনেই কিন্তু এই জায়গাটাতে এদের খুব ভালো ডিম্যান্ড আছে। সেজন্য আমাদের এই প্রোটোকলটা ভালো করে বুঝতে হবে। এই প্রোটোকলটা অবভিয়াসলি একদিনে আমরা শেষ করতে পারবো না, কারণ এর প্রচুর দিক আছে। ওএসপিএফের নিজস্ব নেচার, সেটা আমাদের বুঝতে হবে। ওএসপিএফের কস্ট ক্যালকুলেশন, সেটা বুঝতে হবে। তারপরে ওএসপিএফের আরও নানান রকম ফিচার্স আছে, যেরকম তার কয়েকটা খুব ইম্পর্টেন্ট ফিচার হলো তার নেইবারহুড, তারপরে তার ডিফারেন্ট ধরনের যে মেসেজেসগুলো, যেগুলোকে আমরা লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট বলে থাকি, সেইগুলো বোঝা। তারপর ওএসপিএফের ডিফারেন্ট ধরনের রুট ক্যাটেগরাইজেশন হয়, সেইটা বোঝা। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো ওএসপিএফের এরিয়াটাকে বোঝা, বিকজ এরিয়া হচ্ছে ওএসপিএফের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা এগুলো সবই স্টেপ বাই স্টেপ করব, একদিনে ওএসপিএফ কমপ্লিট করা সম্ভব না। আজকে আমরা ওএসপিএফের বেসিক একটা আইডিয়া নিয়ে নেব, যেটাতে আমাদের পক্ষে সুবিধা হবে যে ওএসপিএফের যেগুলো আরও কমপ্লিকেটেড এরিয়াস, সেগুলোকে বুঝতে। তাহলে চলো শুরু করা যাক। তো ওএসপিএফ সম্বন্ধে আমরা প্রথমেই যে পয়েন্টটাকে পাচ্ছি সেটা হচ্ছে লিঙ্ক স্টেট প্রোটোকল। লিঙ্ক স্টেট প্রোটোকল সম্বন্ধে আমি তোমাদেরকে আগেই যখন রাউটিং প্রোটোকল টাইপস আলোচনা করেছিলাম, সেই সময় আমি লিঙ্ক স্টেট প্রোটোকল সম্বন্ধে তোমাদের বলেছিলাম যে অ্যাকচুয়ালি লিঙ্ক স্টেট প্রোটোকলরা কোন জায়গাতে ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের থেকে এগিয়ে থাকে। সেই জায়গাটা আমরা একবার ছোট্ট করে রিক্যাপিচুলেট করে নেব। আমরা এই স্লাইড দুটোতে আরেকবার এলাম। সেটা হচ্ছে যে কি করে একটা ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল কাজ করছে এবং কি করে একটা লিঙ্ক স্টেট প্রোটোকল কাজ করছে। দেখো, ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি এক্সচেঞ্জড হয় বা যে ইনফরমেশনটা প্রোপাগেটেড হয় ফ্রম রাউটার টু রাউটার, সেটাকে আমরা বলি রুট। যেরকম আজকে আমার এই সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি যে আমার রাউটার 1, 2, 3, 4 and 5। রাউটার 1-এর আর 2-এর মধ্যে যে নেটওয়ার্ক, সেটা হচ্ছে 12.0.0.0। রাউটার 2 আর 3-এর মধ্যে যে নেটওয়ার্ক, সেটা 23.0.0.0। রাউটার 3 and 4-এর মধ্যে 34.0.0.0। আর রাউটার 4 and 5-এর ভিতরে 45.0.0.0। আর রাউটার 5-এর সাথে একটা ল্যান কানেক্ট আছে, যেটা হচ্ছে 192.168.5.0। এবারে আজকে যখন এই ল্যানের ইনফরমেশনটা রাউটার 5 ফরওয়ার্ড করে দিল এবং ক্রমশ যখন সেই ইনফরমেশনটা প্রোপাগেট হতে হতে আমার রাউটার 1-এ এসে পৌঁছালো, তখন আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমত যে ইনফরমেশনটা প্রোপাগেটেড হয়েছে, সেই ইনফরমেশনটাকে আমরা বলছি রুট। যে কোনো রুট ইনফরমেশনে মোস্ট ইম্পর্টেন্টলি দুটো ইনফরমেশন থাকে। সেটা হচ্ছে নেটওয়ার্কটা কি, মানে রুটটা কোন নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে, এবং এই রুটটা ইউজ করার জন্য নেক্সট হপ বা আমার ঠিক পরবর্তী রাউটারটা কে আছে।
তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যখন রাউটার 5 এই রুটটা রাউটার 4-এর কাছে প্রোপাগেট করেছে, তখন বলেছে নেক্সট হপ 45005, মানে নিজের এই ইন্টারফেসটাকে দেখিয়েছে। যখন রাউটার 4 সেটা আবার রাউটার 3-এর কাছে ফরওয়ার্ড করেছে, তখন কিন্তু নেক্সট হপ হিসেবে দেখিয়েছে নিজের এই ইন্টারফেসটাকে, তার মানে 34004। তারপরে যখন রাউটার 3 এটাকে রাউটার 2-এর কাছে ফরওয়ার্ড করেছে, তখন দেখা যাচ্ছে যে নেক্সট হপ হচ্ছে রাউটার 3-এরই এই এক্সিট ইন্টারফেসটা, দ্যাট ইজ 23003। আর ফাইনালি রাউটার 2 যখন রাউটার 1-এর কাছে ওটা ফরওয়ার্ড করলো, তখন দেখতে পাচ্ছি যে ওর যে নেক্সট হপ, ওই রুটের যে নেক্সট হপ, সেই নেক্সট হপ হিসেবে ও নিজেকে দেখিয়ে দিয়েছে, নিজের এই ইন্টারফেসটাকে দেখিয়েছে, যেটা হচ্ছে 12002। সো ফাইনালি আমাদের রাউটার 1-এর কাছে জাস্ট দুটো ইনফরমেশন এসে পৌঁছালো রিগার্ডিং দ্যাট রুট। সেটা হলো যে কোথাও একটা রুট আছে বা কোথাও একটা ডেস্টিনেশন নেটওয়ার্ক আছে, যেটা হচ্ছে 192.168.5.0 নেটওয়ার্ক, এবং সেই নেটওয়ার্কে যেতে গেলে আমার নেক্সট হপ হচ্ছে 12002, ব্যাস, আর কিচ্ছু না। এই নেটওয়ার্কটা যে অ্যাকচুয়ালি কোথায় আছে বা ইন্টারমিডিয়েট আরও কারা কারা আছে সেই সম্বন্ধে কিন্তু ওর কোনো আইডিয়া হলো না। এইটাই হচ্ছে লিমিটেশন অফ ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল, এবং এই লিমিটেশনটাকেই আমরা টেকনিক্যালি বলতে পারি ল্যাক অফ টোপোলজি ইনফরমেশন। ল্যাক অফ টোপোলজি ইনফরমেশন। এইবার দেখো লিঙ্ক স্টেট প্রোটোকল কীভাবে কাজ করছে। লিঙ্ক স্টেট প্রোটোকল তারও একই ধরনের টোপোলজি আমি ড্র করেছি। সেখানে দেখো রুটের বদলে যেই ইনফরমেশনটা পাঠানো হচ্ছে সেই ইনফরমেশনটা হচ্ছে লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট বা LSA। ইট ইজ নট আ রুট। এবং এই LS-এর ভিতরে অনেক ইনফরমেশন থাকে, তবে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি যে তিনটে ইনফরমেশন থাকবেই, সেটা হচ্ছে যে LSA-টা কোন নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করছে বা কোন ডেস্টিনেশনকে রিপ্রেজেন্ট করছে, LSA-টার নেক্সট হপটা কী, এবং ফাইনালি LSA-টাকে জেনারেট করেছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা জিনিস দেখো, LSA জেনারেটারের যে IP অ্যাড্রেসটা সেটা কিন্তু থ্রু আউট একই রয়ে গেল, এবং ইট ইজ 100% জাস্টিফাইড, বিকজ LSA-টা তো রাউটার 5-ই জেনারেট করেছে, ডেফিনেটলি রাউটার 4 জেনারেট করেনি। রাউটার 4 তার নিজস্ব LSA জেনারেট করতে পারে, বাট এই LSA-টা জেনারেট করেছে একমাত্র রাউটার 5। তো যেই জন্য রাউটার 5-এর ইনফরমেশনটা কিন্তু রয়ে গেল 45005, যার ফলে ফাইনালি রাউটার 1-এর কাছে যে ইনফরমেশনটা এসে পৌঁছালো সেটা হচ্ছে কোথাও একটা ডেস্টিনেশন নেটওয়ার্ক আছে 192.168.5.0। ইয়েস, সেই ডেস্টিনেশনে যেতে গেলে আমার নেক্সট হপ অবভিয়াসলি 12002, কিন্তু সেই ডেস্টিনেশনটা তার ইনফরমেশনটা এসছে ফ্রম সামবডি যে হচ্ছে 45005। তার মানেই কিন্তু রাউটার 1-এর একটা প্রথম থেকেই ক্লিয়ার কাট আইডিয়া রয়ে গেল যে দেয়ার ইজ সামবডি হু ইজ 45005। ঠিক সেরকমই আজকে এদের সম্বন্ধেও একটা আইডিয়া কিন্তু তার কাছে এসে পৌঁছাবে যখন এরা তাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল LSA-গুলো জেনারেট করে করে পাঠাবে। সো আলটিমেটলি রাউটার 1 কিন্তু জানতে পারছে যে আমার এই যে টোপোলজি, সেই টোপোলজিতে আজকে 23-এর একটা নেটওয়ার্ক আছে, 34-এর নেটওয়ার্ক আছে, 45-এর নেটওয়ার্ক আছে, 192.168.5-এর নেটওয়ার্ক আছে, এবং সাইড বাই সাইড কী কী নোডস আছে। বিকজ নেটওয়ার্কগুলো তো আর ইন্ডিপেন্ডেন্টলি কখনো এক্সিস্ট করতে পারে না, অবভিয়াসলি তাদের কোনো না কোনো রাউটারের সাথে কানেক্টেড মানে তারা রয়েছে। তো সেই ক্ষেত্রে কোন কোন ইন্টারমিডিয়েট রাউটার রয়েছে এবং কোথায় কোন নেটওয়ার্ক কানেক্টেড, সেই আইডিয়াটাও কিন্তু ওর কাছে এসে যাচ্ছে। অ্যান্ড এটাকেই বলা হচ্ছে টোপোলজি ইনফরমেশন, যেখানে ও কিন্তু ওর নেক্সট হপের ওপারেও যে জগৎটা আছে সেই জগৎটাকে ও দেখতে পায়। আমি তোমাদের একটা সিম্পল এক্সপেরিমেন্ট করে এটাকে প্রুফ করছি। তাহলে আমাদের এই একটা সিম্পল OSPF টোপোলজি, আমি OSPF কনফিগারেশনটা এখনই তোমাদের বলছি না, ওটা আমি এর পরে দেখাচ্ছি। OSPF এর কনফিগারেশনে যে যে ব্যাপারগুলো রইল, যেখানে আমি
একটা ওএসপিএফ প্রসেস আইডি দিয়েছি, তারপরে ওয়াইল্ড কার্ড বিট ইউজ করা হয়েছে, সেগুলো আমরা পরে আসছি। এরিয়া বলেছি, সেটাও আমরা পরে আসছি। আগে আপাতত ওএসপিএফের এই লিঙ্ক স্টেট ব্যাপারটা দেখো। তাহলে এটা খুব সিম্পল একটা ওএসপিএফ টোপোলজি, যেখানে দেখা যাচ্ছে রাউটার 1, রাউটার 2, রাউটার 3 এবং রাউটার 4 এরা চারজন কানেক্টেড, এবং এরা চারজনেই এরিয়া 1, 2, 3, 4 এর মেম্বার রাউটার। রাউটার 1, 2 এর ভেতরে নেটওয়ার্ক 12.0.0.0, 2 আর 3 এর ভেতরে 23.0.0.0, 3 আর 4 এর ভিতরে 34.0.0.0, এবং রাউটার 4 এর সাথে একটা লুপব্যাক নেটওয়ার্ক কানেক্ট আছে, যেটা হচ্ছে 4.4.4.4/32। এবার দেখো রাউটার 1 এ আমরা যদি যাই, রাউটার 1 এ যদি আমরা শো আইপি রুট যদি বলি, শো আইপি রুট বললে অবভিয়াসলি 4.4.4.4টাকে তো দেখা যাচ্ছে, যেটা রিমোট ডিস্ট্যান্ট নেটওয়ার্ক, সেটাকেও দেখাচ্ছে। অ্যাজ রিসিভড ফ্রম ওএসপিএফ সেটাও দেখিয়ে দিয়েছে বাই ক্যাপিটাল ও। এবং আর কি দেখাচ্ছে, যে ওই পার্টিকুলার নেটওয়ার্কে, ওই ডেস্টিনেশন নেটওয়ার্কে যদি আমি পৌঁছাতে চাই, তাহলে আমার নেক্সট হপ হচ্ছে 12.0.0.2। এই অবধিটা যে কোনো রাউটিং প্রোটোকলের সাথে ওর মিল আছে। এইবার দেখো আরও দুটো অ্যাডিশনাল কমান্ড। একটা হচ্ছে শো আইপি ওএসপিএফ ডেটাবেজ। শো আইপি ওএসপিএফ ডেটাবেজে দেখো এই যে প্রথম জায়গাটা যেখানে রাউটার লিঙ্ক স্টেট বলা আছে, এই যে প্রথম টেবিলটা, এই প্রথম টেবিলটাতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্টাইজিং রাউটার হিসেবে এখানে কিন্তু 4টে রাউটারেরই নাম বা আইপি অ্যাড্রেস উল্লেখ আছে। একটা হচ্ছে 12.0.0.1, একটা 23.0.0.2, তার মানে এই রাউটারটাকে, সেকেন্ড রাউটারটাকে বোঝাচ্ছে। একটা হচ্ছে 34.0.0.3, তার মানে থার্ড রাউটারকে বোঝাচ্ছে। আর একটা হচ্ছে 34.0.0.4, তার মানে ফোর্থ রাউটারকে বোঝাচ্ছে। তার মানে দেখো রাউটার 1 এর যে ওএসপিএফ ডেটাবেস, এই ওএসপিএফ ডেটাবেসের ভেতরে অলরেডি কিন্তু আমার এই এরিয়ার ভেতরে যে কটা রাউটার আছে তাদের সবার একটা ইনফরমেশন এসে গেছে। এবং ফাইনালি আমরা আরেকটা কমান্ড ইউজ করছি, সেটা হচ্ছে শো আইপি ওএসপিএফ ডেটাবেস রাউটার 34.0.0.4। 34.0.0.4 মানে হচ্ছে এই রাউটারটা, রাউটার 4 এর কথা বলা হচ্ছে। শো আইপি ওএসপিএফ ডেটাবেস রাউটার 34.0.0.4। এই কমান্ডটা যখন আমি মারছি, এই কমান্ডটাতে দেখো একটা জিনিস এখানে বলেছে, নাম্বার অফ লিঙ্কস 2 বলে একটা লিঙ্ককে এখানে দেখাচ্ছে, লিঙ্ক কানেক্টেড টু আ স্টাব নেটওয়ার্ক। স্টাব বলতে লুপব্যাক বোঝাচ্ছে। সেই নেটওয়ার্কটার নাম্বারটা বলছে 4.4.4.4 উইথ দ্য সাবনেট মাস্ক 255.255.255.255। তার মানে আজকে 34.0.0.4 যে রাউটারটা রয়েছে তার সাথে কি কি নেটওয়ার্ক কানেক্ট আছে ও কিন্তু সেটাও জানতে পারছে। তার মানে এটাই তোমরা বুঝতে পারছো যে আজকে এই রাউটার 1 কিন্তু কখনোই এটা মনে করছে না যে আমি আমার রাউটিং টেবিলে ওই যে 4.4.4.4কে পেয়েছি সেটা অ্যাকচুয়ালি আমার এই নেক্সট হপে কানেক্টেড আছে। ও কিন্তু কখনোই সেটা ভাবছে না। ও সবসময় জানে যে ওটা দূরে কোথাও রয়েছে এবং কানেক্টেড টু রাউটার 4। আমার যে নেক্সট হপ, দ্যাট ইজ অনলি আ গেটওয়ে, দ্যাট ইজ অনলি আ চ্যানেল ফর মি টু গো টু দ্যাট ডেস্টিনেশন। বোঝা গেল? এইটাই হচ্ছে কিন্তু ওএসপিএফের সবথেকে বড় অ্যাডভান্টেজ, বা এনি কাইন্ড অফ লিঙ্ক স্টেট প্রোটোকলের সবথেকে বড় অ্যাডভান্টেজ এটাই যে ওদের কাছে এই ইনফরমেশনসগুলো থাকছে যে কি কি আরও রাউটার্স রয়েছে এবং তাদের সাথে অ্যাসোসিয়েটেড আর কি কি নেটওয়ার্ক আছে। অ্যান্ড দিস ইজ টোপোলজি ইনফরমেশন। এই যে আজকে ওএসপিএফ ডেটাবেসটা আমরা দেখলাম, এই ওএসপিএফ ডেটাবেসটার ভিতরেই সমস্ত লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্টসগুলো বা এলএসএগুলো এসে জমা হয়, এবং এই এলএসএগুলো থেকেই কিন্তু ওএসপিএফ রাউটাররা একটা টোপোলজি ডেটাবেস তৈরি করে ফেলে, রাইট? এবার সেই টোপোলজি ডেটাবেস তৈরি করে ও কী করে সেটা আমাদের এবারে বুঝতে হবে।
আমরা আবার আমাদের স্লাইড শোতে চলে যাচ্ছি। তাহলে এবার দেখো, আমি এখানে এলাম। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 4টে রাউটার রয়েছে, রাউটার 1, রাউটার 2, রাউটার 3 এবং রাউটার 4। এই 4টে রাউটার এইভাবে কানেক্টেড আছে, 1 থেকে 2, 2 থেকে 4, আবার 1 থেকে 3, 3 থেকে 4, আর ফাইনালি 2 আর 3 এর মধ্যে একটা কানেক্টিভিটি করা আছে। এবার এর মধ্যিখানে নেটওয়ার্কগুলো কি আছে আমরা সেগুলো নিয়ে এখন আর বদার্ড নই। আমরা একটা ইস্যু নিয়ে এখানে বদার্ড, সেটা হচ্ছে এই যে লিঙ্কগুলো ফেলা আছে, এই লিঙ্কগুলোর কস্টিংটা কি আছে, এই কস্টটা কিভাবে জেনারেট হয় সেটা আমি আজকেই দেখাবো, একটু পরেই দেখাচ্ছি। তো দেখো কস্টিংটা কি আছে। 1 আর 2 এর ভেতরে যে ডাইরেক্ট লিঙ্ক তার কস্টিং হচ্ছে 4, 2 আর 4 এর ভেতরে যে ডাইরেক্ট লিঙ্ক তার কস্টিং 2, 1 আর 3 এর ভেতরে যে ডাইরেক্ট লিঙ্ক তার কস্টিং 1, আর 3 আর 4 এর ভেতরে যে ডাইরেক্ট লিঙ্ক তার কস্টিংটা হচ্ছে 4, আর 2 আর 3 এর ভিতরে যে ডাইরেক্ট লিঙ্ক সেটার কস্টিংটা 1। এইবার দেখো, আজকে যেহেতু আমরা আমাদের রাউটার 1টাকে একটা স্ট্যান্ড পয়েন্ট হিসেবে ধরলাম, রাউটার 1কে স্ট্যান্ড পয়েন্ট হিসেবে ধরে আমরা দেখতে চাইছি যে রাউটার 1 রাউটার 4 এর কাছে কিভাবে পৌঁছাবে। এবার দেখো, এখানে আমাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে রাউটার 1 কিন্তু টোপোলজিতে যে টোটাল 3টে রাউটার আছে, 2, 3, 4, এই 3টে রাউটারের প্রেজেন্স সম্বন্ধে সে ওয়াকিবহাল, সে জানে যে 3টে রাউটার আছে, এবং 3টে রাউটারের কার সাথে কি লিঙ্ক কানেক্টেড আছে সেটাও সে জানে, এবং সেই লিঙ্কগুলোর কি কস্ট সেটাও সে জানে। কেন জানে না, একটু আগেই আমরা আলোচনা করে এসেছিলাম যে লিঙ্ক স্টেট প্রোটোকল সেইভাবেই কাজ করে, যেখানে এলএসএ ও জেনেছে, কিন্তু বাই ইউজিং এলএসএ রুট হিসেবে কিন্তু জানেনি, জেনেছে অ্যাজ এলএসএ। তো এনিওয়ে, এই ইনফরমেশনসগুলো গ্যাদার করে ও 4টে সম্ভাব্য রুট ডিসাইড করলো, বা 4টে সম্ভাব্য পাথ, রুট বলবো না এখানে, রুট আমি পরে বলবো, 4টে সম্ভাব্য পাথ ডিসাইড করলো। এই পাথগুলোকে দেখো আমি আলাদা আলাদা রং দিয়ে দেখিয়েছি। একটা পাথ হচ্ছে গ্রিন, যেটা দেখো রাউটার 1, রাউটার 3, রাউটার 1, রাউটার 3, রাউটার 2 হয়ে রাউটার 4-এ গিয়ে পৌঁছেছে। একটা পাথ হচ্ছে রেড পাথ, যেটা 1, 2, দেন 3 অ্যান্ড ফাইনালি 4-এ গিয়ে পৌঁছেছে। আরেকটা হচ্ছে অরেঞ্জ পাথ, যেটা 1, 3 আর 4-এ 1, 3, 4 এই হিসেবে গেছে। আরেকটা হচ্ছে একটা ব্লুইশ পাথ আছে, ব্লুইশ বা অ্যাশ কালার বলতে পারো, যেটা 1 থেকে 2 হয়ে 4-এ গেছে। এবারে এই 4টে পাথের যদি আমরা কস্ট ক্যালকুলেট করি তাহলে দেখা যাচ্ছে যে 1 থেকে 4 এই যে ব্লু পাথটা আছে, ব্লু পাথের কস্টিং হচ্ছে 4 + 2 অর্থাৎ কিনা 6। কস্টিং অফ দ্য ব্লু পাথ ইজ 6। অরেঞ্জ পাথ, যেটা 1 থেকে 3 হয়ে 4-এ গেছে, সেটা হচ্ছে 1 + 4, তার মানে 5। সো অরেঞ্জ পাথ কস্ট ইজ ইকুয়ালস টু 5। যেটা রেড পাথ, রেড পাথটা 1, 2, 3 অ্যান্ড 4 গেছে। এবার 1 থেকে 2 হচ্ছে 4 কস্টিং, 2 থেকে 3 কস্টিং হচ্ছে 1, তার মানে 4 অ্যান্ড 1 5, আর 3 থেকে 4 হচ্ছে আবার 4, তার মানে 5 অ্যান্ড 4 ইকুয়ালস টু 9, তার মানে রেড পাথের কস্ট হচ্ছে 9। আর ফাইনালি দ্য গ্রিন পাথ, গ্রিন পাথের কস্ট, গ্রিন পাথটা কোথা থেকে কোথায় গেছে না 1 থেকে 3 হয়ে 2-এ হয়ে তারপরে 4-এ গেছে। সো 1, 3, 2, 4, 1 থেকে 3 এর মধ্যে কস্টিং হচ্ছে 1, 3 থেকে 2 এর মধ্যে কস্টিং হচ্ছে 1, আর 2 থেকে 4 এর মধ্যে কস্টিং হচ্ছে 2। সো আলটিমেটলি যোগ করে আমরা পাচ্ছি 4। সো তাহলে বুঝতে পারছো আমার যে গ্রিন পাথ, গ্রিন পাথটার কস্টিংটা কিন্তু সব থেকে কম, সব থেকে বেশি কস্টিং হচ্ছে এখানে রেড পাথটা, রাইট? তো যেহেতু গ্রিন পাথটার কস্টিং সব থেকে কম, সেই জন্য এই পাথটাকে আমরা বলছি দিস ইজ দ্য শর্টেস্ট পাথ।
দিস ইজ দ্য শর্টেস্ট পাথ। তার মানে লোয়েস্ট কস্ট পাথ ইজ নট নেসেসারিলি দ্য পাথ হ্যাভিং লিস্ট নাম্বার অফ হপস বা হ্যাভিং লিস্ট লিনিয়ার ডিস্টেন্স, তা কিন্তু নয়। OSPF is least bothered about hops. OSPF is least bothered about linear distance. OSPF is only bothered about the link costs. Link cost আমরা একটু পরেই আসছি। তো অ্যাকর্ডিং টু লিঙ্ক কস্ট বা অ্যাকর্ডিং টু পাথ কস্ট আমরা দেখতে পাচ্ছি যে OSPF আমাদেরকে বলছে যে এই যে গ্রিনটা, এই যে গ্রিন পাথটা, এটাই হচ্ছে শর্টেস্ট কস্ট পাথ। শর্টেস্ট কস্ট মানেই হচ্ছে লোয়েস্ট কস্ট পাথ। আর যেহেতু এটাই শর্টেস্ট কস্ট পাথ, সেই জন্য OSPF কিন্তু এই পাথটাকেই প্রাইমারিলি ইউজ করবে। তার মানে এখন রাউটার 1 টু রাউটার 4 কোনো রকম ফরওয়ার্ডিং যদি হয়, ইট উইল অলওয়েজ টেক দিস গ্রিন পাথ। বাট এইখানে একটা জিনিস দেখো, তোমরা বলবে যে এরকম শর্টেস্ট কস্ট পাথের কনসেপ্ট তো প্রত্যেকটা রাউটিং প্রোটোকলেরই আছে। EIGRPও শর্টেস্ট কস্ট পাথ বোঝে, RIPও শর্টেস্ট কস্ট বোঝে, তাহলে ওদের সাথে আর এটার তফাৎটা কী হলো? তফাৎটা এই জায়গাতে যে আজকে OSPF যেহেতু টোপোলজি বোঝে, OSPF রাউটার R1 এর কাছে যেহেতু এই পুরো জায়গাটাই ওর কাছে ক্লিয়ার, সেই জন্য ও কিন্তু বাদবাকি যে পাথগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু ডিসকার্ড করে না, সেগুলোর কনসেপ্টও থাকে। যার ফলে আজকে যদি কখনো আমার এই শর্টেস্ট কস্ট পাথটা কোনোভাবে যদি বন্ধ হয়ে যায়, গ্রিন পাথটা যদি কোনোভাবে ফেল হয়, তাহলে ইমিডিয়েটলি উইদিন এ ভেরি শর্ট টাইম দ্য নেক্সট শর্টেস্ট কস্ট পাথ, অর্থাৎ কিনা এই যে অরেঞ্জ পাথ যেটার কস্টিংটা হচ্ছে 5, সেই পাথটাকেই কিন্তু ইউজ করা হবে। সো তার মানে কি দাঁড়ালো দেখো, আজকে EIGRP বা RIP ইন পার্টিকুলার বলতে পারো, RIPর কথাই, তার কনভার্জেন্স যে আবার একটা নতুন পাথ সেটাকে আবার এস্টাবলিশ করতে করতে অনেক সময় যাবে। বাট OSPF ইজ সামহাট রেডি উইথ অ্যানাদার অল্টারনেটিভ পাথ। কেন রেডি? বিকজ ওর কাছে টোপোলজি আছে। তোমরাই চিন্তা করো, তোমরা হয়তো কোনো একটা জায়গাতে যাচ্ছ উইদাউট এনি GPS, উইদাউট এনি ম্যাপ। সেই ক্ষেত্রে যে রাস্তাটা ধরে তোমরা যাচ্ছ সেই রাস্তাটা যদি কোনোভাবে ড্যামেজড হয়, তোমাদের নেক্সট যে রাস্তা সেই রাস্তাটা খুঁজে বার করতে একটু সময় লাগবে। কিন্তু তোমরাই যদি এখন GPS-এর সাহায্য যদি নাও, কিংবা তোমরাই যদি এখন কোনো একটা জাস্ট সিম্পল পেপার ম্যাপের সাহায্য যদি নাও, তাহলে তোমরা কিন্তু ভেরি ইজিলি নেক্সট পাথটাকে আবার খুব তাড়াতাড়ি এস্টাবলিশ করে ফেলতে পারবে। এবং তোমাদেরকে কেউ ফুলও করতে পারবে না, কেউ বোকাও বানাতে পারবে না যে তোমরা সম্পূর্ণ ভুল রাস্তায় যাও, বিকজ তোমরা অলরেডি জানো যে তোমরা কোথায় লোকেটেড আছো এবং তোমাদের কোথায় যেতে হবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি টোপোলজি ইনফরমেশন। বোঝা গেল? তাহলে এইভাবেই OSPF লজিক কাজ করছে। এবারে আমরা এই ব্যাপারটাতে আসছি যেখানে আমরা OSPF-এ কস্ট বলে একটা কনসেপ্ট পেলাম। কস্ট সম্বন্ধে আমি যখন রাউটিং প্রোটোকলের ডিটেলস পড়িয়েছিলাম তখন আমি তোমাদের বলেছিলাম যে কস্ট বলতে মনে রাখবে এটা কোনো দামের গল্প নয়, কোনো প্রাইসের গল্প নয়। ইট ইজ বেসিক্যালি দ্য ওভারহেড বা লেবার। একটা পার্টিকুলার রাউটিং প্রোটোকল একটা পার্টিকুলার পাথকে ইউজ করার জন্য যতটা লেবার দিচ্ছে সেটাকেই বলা হচ্ছে সেই পাথের কস্ট। এবার এই লেবারটার কনসেপ্ট এক একজন রাউটিং প্রোটোকলের কাছে আলাদা। আমি তোমাদের আগের ভিডিওটাতে বুঝিয়েছিলাম যে একটা যদি দেখা যায় যে একটা খুব বড়লোক মানুষ আর একজন খুব গরিব মানুষ, দুজনে একটা বাস স্টপে দাঁড়িয়ে আছে, দুটো বাস এলো, একটা এসি একটা নন এসি। যে বড়লোক, দুটো বাসই কিন্তু একই ডেস্টিনেশনে যাচ্ছে, যে বড়লোক সে কিন্তু মানে ধরেই নেওয়া যায় সে এসি বাসটায় উঠে যাবে, বিকজ তার কাছে লেবারের যে ডেফিনেশন সেটা হচ্ছে কমফর্ট, তার ফিজিক্যাল কমফর্ট। এসি বাসে সে অনেক বেশি ফিজিক্যালি কমফর্টেবল অ্যাজ কম্পেয়ার টু আ নন এসি বাস। প্যারেজ যে গরিব মানুষটা দাঁড়িয়ে আছে সে কিন্তু নন এসি বাসটাতেই উঠবে, বিকজ তার কাছে কমফর্ট লেভেলটা হলো মানিটারি কমফর্ট, তার কাছে এসি বাস অ্যাফোর্ড করার মতন ক্ষমতা নেই। তো সেরকমই আমাদের এই যে রাউটিং প্রোটোকলসগুলো আছে, RIP, OSPF, EIGRP, এদের এক একজনের এক এক রকম কনসেপ্ট আছে ফর
রাউটিং ওভারহেড বা রাউটিং কমফর্ট। তো সেইটাই আমাদের বুঝতে হয়। এখন আমরা এটাই জানবো যে ওএসপিএফ এর ক্ষেত্রে এই কমফর্ট ব্যাপারটা কি। বিকজ আরআইপির ক্ষেত্রে আমরা এর আগের দিন জেনেছিলাম যে ওর কাছে কমফর্টেবল সিচুয়েশন হলো যেই রাস্তাতে নাম্বার অফ হপস কম আছে, অর্থাৎ ও ব্যান্ডউইথ লিনিয়ার ডিস্টেন্স কিছু বোঝে না। ও যেটা বোঝে সেটা হচ্ছে আমাকে কটা হপ টপকাতে হবে। এবার দেখা যাক ওএসপিএফ কি বোঝে। আমরা আবার আমাদের টোপোলজিটাতে চলে যাচ্ছি। আমি যে টোপোলজিটা বানিয়েছিলাম সেই টোপোলজিতে চলে যাচ্ছি। আমরা রাউটার 1-এ গিয়ে একটা কমান্ড দিলাম, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস F0/0। তাতে কি দেখালো দেখো, ওপর দিকে এই জায়গাটা লক্ষ্য করো, আমি যেখানটা হাইলাইট করলাম দেখাচ্ছে কস্ট ইজ ইকুয়ালস টু 1। তার মানে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার কস্ট ওএসপিএফ ডিসাইড করেছে 1। কেন 1 ডিসাইড করলো আমি এর পরেই আসছি। ঠিক একইভাবে আমরা যদি এখন রাউটার 2-তে যাই, রাউটার 2-তে গিয়েও একই কমান্ড, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস, এখানে F0/1 অবশ্যই, মানে ওই দিকের যে ইন্টারফেসটা তার কস্টিংও বলছে 1 হয়ে গেল। রাউটার 3-তে গেলাম, শো আইপি ওএসপিএফ ইন্টারফেস F0/1, এখানেও কস্টিং 1। তারপর গেলাম রাউটার 4-এ। রাউটার 4-এ আমরা জিজ্ঞেস করলাম যে এই যে লুপব্যাকটা এর কস্টিংটা কত, লুপব্যাক ইন্টারফেসের কস্টিংটা কত। শো আইপি ওএসপিএফ ইন্টারফেস L1, লুপব্যাক ইন্টারফেসের কস্টিংটাও দেখাচ্ছে 1। এইবার আমরা যদি রাউটার 1-এ যাই, রাউটার 1-এ গিয়ে আমরা যদি এখন বলি শো আইপি রুট, তাহলে দেখো শো আইপি রুট বলাতে এই যে 4.4.4.4 এই যে লুপব্যাক নেটওয়ার্কটাকেও পেয়েছে, সেই লুপব্যাক নেটওয়ার্কের কস্টিংটাও কি দেখাচ্ছে, দেখাচ্ছে 4। কেন 4? বিকজ এই লিঙ্কটার কস্ট 1, এটাও 1, এটাও 1, আর ফাইনালি এটাও 1। তার মানে টোটাল যে পাথ কস্ট বা রুট কস্ট সেটা হচ্ছে সাম টোটাল অফ দ্য ইন্টারমিডিয়েট লিঙ্ক কস্টস, সাম টোটাল অফ দ্য ইন্টারমিডিয়েট লিঙ্ক কস্টস, এইটাই হচ্ছে টোটাল পাথ কস্ট, রাইট? এবারে এই যে ইন্টারমিডিয়েট লিঙ্ক কস্ট এগুলো কিসের ওপর ডিপেন্ড করছে সেটা একটু আমরা দেখি। আজকে ধরা যাক এই যে F0/0 এই ইন্টারফেসটার এই মুহূর্তে ব্যান্ডউইথ কি আছে আমরা দেখি। শো ইন্টারফেস F0/0, তার ব্যান্ডউইথ দেখাচ্ছে 100,000 kbits, মানে 100 mbits, 100 megabits, 100 mbps, রাইট? দেখাচ্ছে 100,000 kbits মানে 100 mbits। এবার একটা কাজ করি, দেখো আমি এখানে ব্যান্ডউইথটাকে কমিয়ে দিয়েছি, ব্যান্ডউইথটাকে কমিয়ে দিয়ে কি করেছি 10,000 kbits, 10,000 kbits মানে হচ্ছে 10 mbps, রাইট? 10 mbps করে দিয়েছি। 10 mbps যেই করে দিলাম ওটা 100 mbps এর বদলে হয়ে গেল 10 mbps। যেই 10 mbps হলো তখনই দেখা গেল কস্টিংটা বেড়ে হয়ে গেল 13। তাহলে কেন বাড়লো? আমরা আরেকবার ইন্টারফেস কস্টটাকে দেখি। শো আইপি ওএসপিএফ ইন্টারফেস F0/0, এইখানে দেখাচ্ছে কস্ট 10 হয়ে গেছে। প্রিভিয়াসলি কিন্তু এর কস্টটা ছিল, প্রিভিয়াসলি এর কস্টে আমরা দেখতে পেয়েছিলাম 1, এই যে কস্ট 1। আজকে কিন্তু এখানে আমার
কস্টিং দেখিয়ে দিল 10। তার মানে আমার ব্যান্ডউইথটাকে আমি যখনই 10,000 100,000 কেবিটস অর্থাৎ কিনা 100 এমবিপিএসের থেকে 10,000 কেবিটসে নামিয়ে আনলাম, মানে 10 এমবিপিএসে নামিয়ে আনলাম, সঙ্গে সঙ্গে আমার কস্টটা 1 থেকে 10 হয়ে গেল, তার মানে কস্টটা বেড়ে গেল। তো যেহেতু এটা 10 হয়ে গেছে সেই জন্য 10 + 1 + 1 + 1 তার মানে 13 দিয়েছে। তাহলে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে যদি কোনো ইন্টারফেসের ব্যান্ডউইথ কমে আসে তাহলে ইন্টারফেসের কস্ট বেড়ে যাবে, আর ব্যান্ডউইথ যদি বেড়ে যায় তাহলে ইন্টারফেসের কস্টটা কমে আসে। মানে ব্যান্ডউইথ এবং কস্ট, ইন্টারফেস ব্যান্ডউইথ এবং ইন্টারফেস কস্ট, তাদের একটা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনশিপ আছে, বা যেটাকে আমরা বাংলায় বলি ব্যস্তানুপাতিক রিলেশনশিপ, অর্থাৎ একটা বাড়লে একটা কমে, একটা কমলে আরেকটা বাড়ে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি তো ব্যান্ডউইথটাকে কমিয়ে দিয়েছি, ব্যান্ডউইথটাকে কমিয়ে দিলে পরে কস্টটা অটোমেটিক বেড়ে গেল। এবারে আমি যদি উল্টোটা ভাবি যে আমি কস্টটা তাহলে যদি কমাই তাহলে কি ব্যান্ডউইথটা বেড়ে যাবে আবার আগের মতন? সেটা একবার করে দেখি। আমরা ধরো ইন্টারফেস F0/0 গিয়ে বললাম আইপি ওএসপিএফ কস্ট 5, এটা বলে আমরা আরেকবার শো আইপি রুট করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি রুট কস্ট কিন্তু আবার কমে গেল। কেন কমলো? না, আমি যদি এখন শো আইপি ওএসপিএফ ইন্টারফেস F0/0 করি আমি দেখতে পাচ্ছি ওর কস্ট এখানে 5। তার মানে কস্ট যেহেতু 10 থেকে 5 হয়ে গেল তাহলে কি ব্যান্ডউইথটা বেড়ে গেল? যদি আমরা শো ইন্টারফেস F0/0 করি আমরা দেখব না, ব্যান্ডউইথটা সেই কমই আছে। কাজেই এটা কিন্তু কখনো ভেবো না যে আমি ম্যানুয়ালি যদি কস্ট ওঠানো নামানো করি তাহলে ব্যান্ডউইথ সেই মতন ওঠানামা করবে। ব্যান্ডউইথের জায়গাতেই থাকবে। কিন্তু আমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভলি যদি আমি কোনো রকম কস্ট চেঞ্জ না করি সেই ক্ষেত্রে আজকে আমার যা ব্যান্ডউইথ তার উপরেই কিন্তু আমার কস্ট ডিপেন্ড করবে। এমনকি আমি যদি এখন ধরে নাও ওটাকে আবার আগের জায়গায় ব্যান্ডউইথে ফেরত দিই, সো ইন্টারফেস F0/0 ব্যান্ডউইথ 100,000 kbits। ইন দ্যাট কেস আমরা যদি শো ইন্টারফেস বলি আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডউইথ কিন্তু আবার বেড়ে গেছে 100 Mbps। যদি আমরা এখানে শো আইপি ওএসপিএফ ইন্টারফেস বলি সেটার কস্টিং কিন্তু সেই 5ই রয়ে গেল, বিকজ তার কারণটা হচ্ছে এই কস্টিংটা আমি ম্যানুয়ালি সেট করেছি। এখন কিন্তু আর ওএসপিএফ তাকে আমার মানে ওই ব্যান্ডউইথ অনুযায়ী ওঠানামানো করবে না। আর ফাইনালি আমি যদি রুট কস্ট দেখি, রুট কস্টটা কিন্তু সেই 8এই রয়ে গেল, অর্থাৎ কিনা এই লিঙ্কটা 5, এটা 1 + 1 + 1, তার মানে আলটিমেটলি আই এম গেটিং 8। সো কস্টিংটা তাহলে কিসের উপর ডিপেন্ড করে আমরা দেখতে পেলাম। কস্টিংটা আমরা দরকার পড়লে ম্যানুয়ালি দিতে পারি। ম্যানুয়ালি কস্টিং দেওয়ার জন্য যে কমান্ড সেইটা দেখে নাও তোমরা, আমরা পরে আবার এই কমেন্টগুলোতে আসবো, তাও দেখে রাখো। আমরা কিন্তু ইন্টারফেস লেভেলে গিয়ে ওএসপিএফের যে ইন্টারফেস সেই ইন্টারফেসে ঢুকে আমরা বলছি আইপি ওএসপিএফ কস্ট বলে একটা কস্ট স্পেসিফাই করছি। চলো একবার দেখে নিই এখানে আমরা মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু কত স্পেসিফাই করতে পারি। সো ইন্টারফেস F0/0 আইপি ওএসপিএফ কস্ট, দেখো এখানে আমরা 1 থেকে 65535 অবধি কস্ট আমরা এখানে স্পেসিফাই করতে পারি, রাইট? এবার এটা তো গেল ম্যানুয়াল কস্টিংয়ের ব্যাপার। এবারে যখন এই কস্টটা ব্যান্ডউইথের উপর ডিপেন্ড করে বসে আছে, এবং আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে ইন দ্যাট কেস
ব্যান্ডউইথ আর কস্টের রিলেশনশিপটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ কি না একটা যদি কমে যায় একটা বেড়ে আসবে অ্যান্ড ভাইসি ভার্সা। তো এই ইনভার্সলি প্রপোর্শনালের অ্যাকচুয়াল ফর্মুলাটা কি সেটা আমরা একটু দেখব। এই হলো সেই ফর্মুলাটা। ওএসপিএফ এর যে লিঙ্ক কস্ট, সেই লিঙ্ক কস্টটা হচ্ছে 10⁸ ডিভাইডেড বাই লিঙ্ক ব্যান্ডউইথ ইন বিপিএস। লিঙ্ক ব্যান্ডউইথটাকে কিন্তু আমাদের বিপিএসে নিতে হবে, কোনো কেবিপিএস বা এমবিপিএসে নয়। আর ওপরেই যে 10⁸, এটাকে আমরা বলি রেফারেন্স ব্যান্ডউইথ। রেফারেন্স ব্যান্ডউইথ, দিস ইজ আ কনস্ট্যান্ট, বাট এটা নামেই কনস্ট্যান্ট, আমি প্রয়োজনে এটাকে কিন্তু বাড়াতে কমাতেও পারি, এখনই আমরা সেটা দেখব। তাহলে তার আগে আমরা একটু প্রুফ করে নিই এই ফর্মুলাটা দিয়ে যে কেন ওখানে কস্টিংটা, ধরে নাও আমার যখন 100 MBPS ছিল সেই সময় কেন কস্টিংটা 1 দিয়েছিল। তা সেটা দেখো আমরা এবার কিভাবে করছি। নোটপ্যাডে এই সিম্পল ম্যাথসটা আমরা করছি। তাহলে ওপরে কি রয়েছে, নিউমারেটারে রয়েছে 10⁸। 10⁸ মানে 1 ফলোড বাই 8 জিরোস, একের পিঠে 8টা শূন্য। সো 10⁸ মানে 1 0 0 0 0 0 0 0 0, 1 ফলোড বাই 8 জিরোস, রাইট। এবার এটা ডিভাইড হচ্ছে ইন্টারফেস ব্যান্ডউইথ ইন বিপিএস বা লিঙ্ক ব্যান্ডউইথ ইন বিপিএস। এবার ধরে নাও আমি 100 MBPS নিয়ে কাজ করছি, তাহলে 100 MBPS মানে কি 100,000 kbps মানে 100,000 BPS। এই এতটা গেলে kbps, এতটা গেলে MBPS, সো 100 MBPS। এবার দেখো ওপরেও 10⁸, নিচেও 10⁸, যদি ডিভাইড করা আসে অবভিয়াসলি তো 1 আসবে। আবার সিমিলারলি আমি যখন 10 MBPS করে দিয়েছিলাম তার মানে হচ্ছে 10,000 kbits, সো 10,000 kbits, তার মানে এখানে একটা শূন্য কমে যাবে, একটা শূন্য যেই কমে গেল, সো আলটিমেটলি আমি ওপরে পেয়েছি 10⁸, আর নিচে পেয়েছি 10⁷। সো অবভিয়াসলি আমার কস্টিংটা তখন দেবে 10। এইবার একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যদি আমার লিঙ্ক ব্যান্ডউইথটা জিবিপিএসে এসে যায়, অর্থাৎ কিনা যেখানে আমার নিচে নিউমারেটর হয়ে যাবে 10⁹। এবার একটা কথা মনে রাখবে, একটা রাউটার তার লিঙ্ক কস্ট কখনোই কিন্তু ফ্র্যাকশনাল নেবে না, বিকজ এখানে যে রেজাল্টটা আমরা পাবো সেটা হচ্ছে 0.1, মানে 1/10, তার মানে 0.1 পাবো এক্ষেত্রে। একটা রাউটার কখনোই কিন্তু ফ্র্যাকশনাল বা ডেসিমাল লিঙ্ক কস্ট কখনো নেয় না, তার লিঙ্ক কস্ট শুড বি অলওয়েজ আ হোল নাম্বার। এবার 0.1 যদি হয় তার হোল নাম্বার আর কি হবে? তাহলে এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি লিমিটেশনটা কেন হলো? কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এই কারণে, বিকজ আজকের দিনে ওএসপিএফ যে লিঙ্কগুলো নিয়ে কাজ করবে, পার্টিকুলারলি যখন সার্ভিস প্রোভাইডার ব্যাকবোনে তারা কাজ করছে বা ইভেন এন্টারপ্রাইজ নেটওয়ার্কেও যখন কাজ করে, তখন ইন মোস্ট অফ দ্য কেসেস তাদের কিন্তু গিগাবিট নিয়ে কাজ করতে হচ্ছে। ফাস্ট ইথারনেট বা 100 MBPS আজকের দিনে অবসোলেট ইন মোস্ট অফ দ্য কেসেস। তো সেই ক্ষেত্রে আজকে কিন্তু আমার বড় মুশকিলটা হয়ে গেছে যে ওপরে যে নিউমারেটারটা, সেই নিউমারেটারটা 10⁸ হয়ে বসে আছে। এবারে ফ্র্যাকশনাল কস্টটাকে যদি আমার অ্যাভয়েড করতে হয় তাহলে ওই নিউমারেটারটাকে আমাকে বাড়াতে হবে। এবার দেখো একটু আগে আমি বলেছিলাম এই যে নিউমারেটারটা, এই নিউমারেটারটা এটাকে আমি বলেছিলাম কনস্ট্যান্ট। এটাকে আমি কি বলেছিলাম? এটা বলেছিলাম দিস ইজ কল্ড রেফারেন্স ব্যান্ডউইথ, ঠিক আছে? এই যে 10⁸, এটাকে আমরা বলছি রেফারেন্স ব্যান্ডউইথ। এই রেফারেন্স ব্যান্ডউইথটাকে এবার আমাদের কিন্তু বাড়াতে হবে, বিকজ এটা বেড়ে গেলেই
নিচে কিন্তু আবার গিগাবিটকে সাপোর্ট করা যাবে। তাহলে সেইটা আমরা কিভাবে করব সেটা একটু দেখো আমার এই টোপোলজিটাতে। আজকে আমি ধরো এখানে আমার রাউটার 1-এ গিয়েই আইপি ওএসপিএফ কস্ট এটাকে আমি আবার নো করে দিলাম, মানে আমি কোনো ম্যানুয়াল ওএসপিএফ কস্ট রাখছি না, নো আইপি ওএসপিএফ কস্ট, ম্যানুয়াল করে দিলাম এটাকে। একবার দেখে নাও শো আইপি রুটে কি দিচ্ছে। ক্লিয়ার, আবার এটা আগের জায়গায় ফেরত এসছে। এইবার দেখো আমি যদি এখন এখানে লিখি, এটা কিন্তু ওএসপিএফ এর ভেতরে আমাকে লিখতে হবে। আমরা যখন ম্যানুয়াল কস্ট সেট করেছিলাম তখন কিন্তু সেটা ছিল ইন্টারফেসে গিয়ে, whereas আমি যখন ওই রেফারেন্স ব্যান্ডউইথটাকে মডিফাই করব সেটা কিন্তু ইনসাইড ওএসপিএফ প্রোটোকল। সো রাউটার ওএসপিএফ 1-এ গিয়ে আমি বললাম অটো কস্ট রেফারেন্স ব্যান্ডউইথ বলে, এবার দেখো কি কি ভ্যালু দেওয়া যায়। বলছে 1 থেকে শুরু করে এত অবধি ভ্যালু দিতে পারো, এবং এই পুরোটাই হচ্ছে ইন মেগাবিটস পার সেকেন্ড। মানে আমি যদি এখন 1000, মানে গিগাবিট মানে হচ্ছে 1000 MBits, সো আমি এখানে হয়তো 1000 করে দিলাম, 1000 MBits পার সেকেন্ড। তার মানে ওপরটা তাহলে কিন্তু 10⁻9 হয়ে যাবে, ওপরে কিন্তু 10⁸ রইল না। এন্টার করলাম। ওএসপিএফ আমাকে একটা কথা বলল যে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, বলল রেফারেন্স ব্যান্ডউইথ ইজ চেঞ্জড, প্লিজ এনশিওর রেফারেন্স ব্যান্ডউইথ ইজ কনসিস্টেন্ট অ্যাক্রস অল রাউটার্স। তার মানে আজকে এই যে চেঞ্জটা যদি আমার দরকার হয় তাহলে সেটা কিন্তু আমাকে সবকটা রাউটারেই করতে হবে। একবার আমরা দেখে নিই যে রুটটা কি হলো। রুটটা দেখো 13 হয়ে গেছে। কেন 13 হয়েছে? বিকজ এখানে এখন আমি যদি আমার নোটপ্যাডে যাই তো নোটপ্যাডে আমার নিচে কিন্তু রয়েছে 100 Mbps, মানে 10⁸, আর ওপরে আমি করে দিয়েছি 1000 Mbps, তার মানে 10⁹ হয়ে গেছে ওপরে। রেফারেন্স ব্যান্ডউইথের যে ভ্যালুটা সেটা হয়ে গেছে এখন 10⁹। ওই যে কনস্ট্যান্টটা ওটার এখন 10⁸ নেই, 10⁹। তাহলে 10⁹ ডিভাইড বাই 10⁸, আমি রেজাল্ট পেয়েছি 10। তার মানে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার কস্টিংটা হয়ে গেছে এখন 10। এই 10 + 1 + 1 + 1 13 দিয়েছে, তাই বোঝা গেল? তাহলে দেখে নাও এই কমান্ডটা কি। এই কমান্ডটা কিন্তু ওএসপিএফ এর ভেতরে ঢুকে তোমাদের দিতে হবে, এবং কমান্ডটা হচ্ছে অটো কস্ট রেফারেন্স ব্যান্ডউইথ বলে একটা ভ্যালু, যেই ভ্যালুটা এমবিপিএসে মাপা হয় বা MBits পার সেকেন্ডে মাপা হয়। তাহলে ওএসপিএফ এর ভেতর ঢুকে অটো কস্ট রেফারেন্স ব্যান্ডউইথ বলে তার ভ্যালু। বোঝা গেল? তাহলে এটা তোমাদের সুবিধার জন্য আমি এখানে একটু লিখে দিচ্ছি। তাহলে আমরা আজকে তাহলে কি শিখলাম? আমরা আজকে শিখলাম হচ্ছে এখনও অবধি যে ওএসপিএফ একটা লিঙ্ক স্টেট প্রোটোকল LSA এক্সচেঞ্জ করে। LSA এক্সচেঞ্জ করার ফলে ওরা যেটা জানতে পারে সেটা হচ্ছে টোপোলজি ইনফরমেশন। টোপোলজি ইনফরমেশন মানেটা কি? টোপোলজি ইনফরমেশন মানে হচ্ছে যে একটা পার্টিকুলার নেটওয়ার্কিং স্পেসের ভিতরে কি রাউটার্স রয়েছে এবং তাদের সাথে অ্যাসোসিয়েটেড কি নেটওয়ার্কস রয়েছে। যেহেতু ওএসপিএফ রাউটারের কাছে টোপোলজি ইনফরমেশন থাকে, সেই জন্য ওএসপিএফ রাউটার যখন কোনো একটা ডেস্টিনেশনে যেতে চায় তখন অনেকগুলো সম্ভাব্য পাথ পায়, রাইট? এই যে সম্ভাব্য পাথগুলোকে ও পেয়েছিল,
আমাদের এই যে স্লাইডটা, এই স্লাইডে আমাদের এই যে R1, এই R1 R4 অবধি যাওয়ার জন্য এই যে 4টে রঙের যে সম্ভাব্য পাথগুলো পেয়েছিল, এই পাথগুলোর কালেকশনটাকে বলা হয় SPF ট্রি বা শর্টেস্ট পাথ ফার্স্ট ট্রি, শর্টেস্ট পাথ ফার্স্ট ট্রি, SPF ট্রি। এই SPF ট্রি এর গোড়াতে কিন্তু রাউটারটা নিজেকে দেখে, রাউটার নিজে SPF ট্রি এর রুটে বসে ডেস্টিনেশনে যাওয়ার জন্য তার সামনে তখন একটা ট্রি মেলে ধরে। সেই ট্রিটার থেকে ও ফাইনালি ডিসাইড করে দ্য শর্টেস্ট পাথ, এবং সেই শর্টেস্ট পাথটাই ওর রাউটিং টেবিলে চলে যায়। বাট বাদবাকি যে SPF ট্রি এর যে অন্যান্য যে পাথসগুলো থাকে, ও কিন্তু সেগুলোকেও খেয়াল রাখে, বিকজ ওর কাছে টোপোলজি ইনফরমেশান আছে। এবং ইন ফিউচার যখনই আমার প্রেজেন্ট শর্টেস্ট পাথটা বসে যাবে, তখনই আমি নেক্সট বেস্ট পাথটাকে ইউজ করতে পারবো উইদিন এ ভেরি শর্ট টাইম। ইনফ্যাক্ট OSPF এর এই নেচারটার জন্যেই কিন্তু, OSPF কেন, লিঙ্ক স্টেট প্রোটোকলের, যে কোনো লিঙ্ক স্টেট প্রোটোকলের এই নেচারটার জন্যেই কিন্তু তোমরা যদি ভবিষ্যতে কখনো MPLS ট্রাফিক ইঞ্জিনিয়ারিং পড়ো, সেখানে দেখতে পাবে ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু ডিফ্যাক্টো মানে একদম মানে শিওর প্রোটোকল হিসেবে ইউজই করা হয় কোনো লিঙ্ক স্টেট প্রোটোকলকে। বিকজ ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো রিকভারি অফ পাথ, রিকভারি অফ আ লস্ট পাথ উইদিন নো টাইম বা উইদিন ভেরি স্মল টাইম। এবার সেই জিনিসটা পসিবল যদি আমার মধ্যে আমার যে টোপোলজি সেখানে কোনো একটা লিঙ্ক স্টেট প্রোটোকল কাজ করে। এনিওয়ে, সেটা আমরা পরে শিখব। তারপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আজকে এই যে পাথগুলোকে ও কস্টের বেসিসে ডিফারেন্সিয়েট করলো, তাদের মধ্যে প্রেফারেন্স তৈরি করলো। এই কস্টটা বলতে ও অ্যাকচুয়ালি কী মিন করছে? কস্ট বলতে ম্যানুয়াল কস্ট হতে পারে, যেটা ইজ নাথিং বাট আ নাম্বার। আমরা 1 থেকে 65535 অবধি দিতে পারি। ইট ইজ নাথিং বাট আ নাম্বার, যেটা আমরা ম্যানুয়ালি ওখানে দিয়ে দিতে পারি ফর এভরি লিঙ্ক। আর এছাড়া যদি আমরা সেটা না করি, তাহলে OSPF লিঙ্কের ব্যান্ডউইথের ওপর বেস করে একটা কস্ট নিজেই ডিসাইড করে। এবং সেই ক্ষেত্রে লজিক হলো যে লিঙ্ক ব্যান্ডউইথ যত বাড়বে, কস্ট তত কমে আসবে, অ্যান্ড ভাইসি ভার্সা। তার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলাও আছে, যেই ম্যাথমেটিক্যাল ফর্মুলাতে আমরা দেখতে পেয়েছি যে আপ টু ফাস্ট ইথারনেট মানে 100 Mbps অবধি, সেই ফর্মুলাতে একটা কনস্ট্যান্ট ইউজ হয়, যেই কনস্ট্যান্টটাকে আমরা বলি রেফারেন্স ব্যান্ডউইথ, এবং সেটার ফিক্সড ভ্যালু 10⁸ থাকে। এবং আমরা দরকার পড়লে ওই ভ্যালুটাকে চেঞ্জ করতেই পারি, তার কমান্ডও আমরা দেখেছি। আমরা যখন ম্যানুয়ালি OSPF এর কোনো কস্ট দিচ্ছি কোনো ইন্টারফেসে, তখন ইন্টারফেসে ঢুকে যে কমান্ডটা আমরা দিই সেটা হচ্ছে IP OSPF কস্ট। এবং আমরা যখন ওই রেফারেন্স ব্যান্ডউইথকে চেঞ্জ করি, তখন মনে রাখবে সেটা কিন্তু OSPF এ ঢুকে করতে হয়, এবং সেখানে কমান্ডটা হচ্ছে অটো কস্ট রেফারেন্স ব্যান্ডউইথ। আরেকটা জিনিসও নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো, সেটা হলো OSPF কিন্তু এইটা বলেছে যে রেফারেন্স ব্যান্ডউইথটাকে চেষ্টা করো বাকি সবকটা রাউটারই সেম রাখার। মানে কোনো জায়গায় ওটা 10⁸ রইল, কোনো জায়গায় 10⁹ হলো, কোনো জায়গায় 10⁻10 হলো। এটা হলে একটু প্রবলেম হয়, কিন্তু ইট ইজ অ্যাডভাইজেবল। OSPF কাজ করবে না তা নয়, কিন্তু অনেক সময় প্রবলেম আসে। সেই জন্য ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল যে তুমি সেম রেফারেন্স ব্যান্ডউইথ মেনটেন করো ফর অল দ্য লিঙ্কস। তোমার যদি গিগাবিট ইথারনেটের জন্য রেফারেন্স ব্যান্ডউইথের ভ্যালু বাড়াতে হয়, ফাইন, তুমি সবকটা জায়গাতেই তাই করে দাও, কস্ট অ্যাকর্ডিংলি ডিসাইডেড হয়ে যাবে। এবার OSPF এর বাকি কয়েকটা পয়েন্ট তোমাদের বলে আজকের আলোচনা শেষ করব। যেরকম এই যে আজকে পুরো জিনিসটা OSPF এর এই যে ট্রি এঁকে বা ওই যে শর্টেস্ট কস্ট পাথ, এই সমস্ত ব্যাপারগুলো যে আমি তোমাদের বোঝালাম, এই পুরো অ্যালগরিদমটা একজন সায়েন্টিস্ট, কম্পিউটার সায়েন্টিস্ট দিয়েছিলেন, যার নাম হচ্ছে E.W. ডিকস্ট্রা। ইজ এ ডাচ সায়েন্টিস্ট। এই ডিকস্ট্রার কিন্তু অনেক অ্যালগরিদম আছে। ইনফ্যাক্ট
ইআইজিআরপির যে অ্যালগরিদম বা ডুয়াল, সেটাও কিন্তু কিছুটা হলেও ওই ডিক্সট্রার অ্যালগরিদমের উপরেই বেস করে দাঁড় করানো। তো এটাই হলো ডিক্সট্রা অ্যালগরিদম ইন ভেরি সিম্পল ওয়ে। তোমাদের মধ্যে যারা কম্পিউটার সায়েন্স পড়ছো তারা ডেফিনেটলি ডিক্সট্রা অ্যালগরিদমটার ম্যাথমেটিক্যাল পার্ট যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় গ্রাফ থিওরি, ডিক্সট্রার গ্রাফ থিওরি, সে গ্রাফ থিওরি নিশ্চয়ই তোমরা পড়বে। আর কি, ওএসপিএফ ইজ ওপেন স্ট্যান্ডার্ড, কোনো প্রোপ্রাইটরি প্রোটোকল নয়। ক্যালকুলেটস লিঙ্ক কস্ট অন দ্য বেসিস অফ লিঙ্ক ব্যান্ডউইথ, টোটাল কস্ট ইজ সামেশন অফ অল দ্য ইন্টারমিডিয়েট লিঙ্ক কস্ট, একটু আগে আমরা দেখলাম। সরি, ওএসপিএফ ইজ এ পিওর ক্লাসলেস প্রোটোকল, জীবনে কোনোদিনও এটাকে তোমরা ক্লাসফুলি বিহেভ করাতে পারবে না, ইট ইজ অলওয়েজ ক্লাসলেস। ইউজেস আইপি পোর্ট 89, আরআইপির যে আমার ভিডিওটা আছে সেখানেই আমি আলোচনা করেছিলাম যে রাউটিং প্রোটোকলগুলো কিন্তু কোনো না কোনোভাবে টিসিপি এবং আইপির ওপর ডিপেন্ড করে থাকে। তো আমরা টিসিপি, আইপি, ইউডিপি এদের উপর ডিপেন্ড করে, যেরকম আরআইপির ক্ষেত্রে আমরা দেখেছিলাম ও ইউডিপি পোর্ট নাম্বার 520-র উপর ডিপেন্ডেন্ট। ওএসপিএফ এর ক্ষেত্রে ওটা ডিপেন্ডেন্ট অন আইপির পোর্ট নাম্বার 89। ওএসপিএফ এর এডি ভ্যালু, ডিফল্ট এডি ভ্যালু 110। অবশ্যই এটা চেঞ্জেবল, আমি যখন তোমাদের পলিসি বেসড রাউটিং করাবো তখন দেখাবো যে এডি ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে কিভাবে রাউটিং পাথটাকে চেঞ্জ করে দিতে পারি। ইউজেস মাল্টিকাস্ট আপডেটস অ্যাট 224.0.0.5 অ্যান্ড 224.0.0.6। ওএসপিএফ যে এলএসএ সেন্ড করে, যেটা অ্যাকচুয়ালি ওর আপডেট, ওএসপিএফ এর আপডেট বলতেই হচ্ছে এলএসএ, রুট আপডেট কিন্তু নয়, এলএসএ আপডেট। এই এলএসএ আপডেট এটা কিন্তু ওএসপিএফ কখনোই ব্রডকাস্ট করে না, ওএসপিএফ মাল্টিকাস্ট করে। দুটো মাল্টিকাস্টিং অ্যাড্রেস ইউজ করে, একটা 224.0.0.5, একটা 224.0.0.6। কেন দুটো সেটা আমি এখনই বলছি না, পরে বলবো। ওএসপিএফ এর একটা স্পেশাল কেস আছে যেখানে ডেজিগনেটেড রাউটার, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটারের কনসেপ্ট আসে, সেইখানে আমরা এই দুটোর ব্যাপারটা বুঝতে পারবো। ইউজেস ফ্লাডিং ট্রিগার্ড আপডেট, ফ্লাডিং ট্রিগার্ড ফুল আপডেট। প্রথমে ট্রিগার্ড শব্দটা দেখো, আরআইপির ক্ষেত্রে আমরা দেখেছিলাম আরআইপি কিন্তু পিরিয়ডিক আপডেট করে, আর এটাও বলেছিলাম যে সিসকো আরআইপি কিন্তু ট্রিগার্ড আপডেটও করে, যে জন্য তোমরা দেখতে পেয়েছিলে কোনো নেটওয়ার্ক যদি ডাউন হয়ে যাচ্ছে কি কোনো নতুন নেটওয়ার্ক অ্যাড হচ্ছে, আরআইপি সেটা ইনফর্ম করে দিচ্ছিল। ওএসপিএফ এর ক্ষেত্রে কিন্তু ইট ইজ অলওয়েজ আ ট্রিগার্ড আপডেট, অর্থাৎ কিনা যখন আমার নেটওয়ার্ক কন্ডিশনস চেঞ্জ হবে, টোপোলজি কন্ডিশনস যখন চেঞ্জ হবে, নতুন নেটওয়ার্ক অ্যাড হবে, এক্সিস্টিং নেটওয়ার্ক চলে যাবে কি এক্সিস্টিং নেটওয়ার্ক মডিফাইড হবে, ইন দ্যাট কেস ওএসপিএফ উইল রেইজ অ্যান আপডেট, আদারওয়াইজ নট। এবং এই যে আপডেটটা জেনারেট করে, এই আপডেটটা কিন্তু ফুল আপডেট, মানে ওর যত এলএসএ রয়েছে, যে ধরে নাও আজকে 5টা এলএসএ ও অলরেডি পাঠিয়েছিল ওর নেইবারের কাছে, তারপরে আরেকটা নতুন এলএসএ ও জেনারেট করেছে, সেক্ষেত্রে কিন্তু 6টা এলএসএই পাঠাবে, নট দ্যাট যে শুধু একটা এলএসএ পাঠাবে। এই যে জাস্ট যতটুকু চেঞ্জ হয়েছে সেটার আপডেট পাঠানো, এটা একমাত্র ইআইজিআরপি করে, যেটাকে আমরা বলি ইনক্রিমেন্টাল আপডেট বা পার্শিয়াল আপডেট। আরেকটা এখানে বলেছি ফ্লাডিং। তোমরা এর পরের দিন দেখবে ওএসপিএফ এর যে রাউটিং ডোমেনটা, সেই ডোমেনটাকে কতগুলো এরিয়াতে ভাগ করা হয়েছে। এই এরিয়াটা কি না, এই এরিয়াটা হচ্ছে বেসিক্যালি এমন একটা জায়গা যেখানে ওএসপিএফ রাউটার্সরা পরস্পরকে সমস্ত ইনফরমেশন দেবে। আজকে আমি যে আমার টোপোলজিটা এখানে ড্র করেছিলাম, এইখানে এই যে রাউটার 1 2 3 4, এরা যেহেতু সেম এরিয়া 1 2 3 4 এর ভেতরে আছে, সেই জন্য এরা কিন্তু সবাইকে সমস্ত ইনফরমেশন দিয়েছে। এইটা কি বলা হয়? ফ্লাড। এটা কি বলা হচ্ছে? ফ্লাডিং ট্রিগার্ড আপডেট। এবং এই ফ্লাডিং ট্রিগার্ড আপডেট এইটা কিন্তু এক এক সময় মেনাসিং হয়ে যায়, মানে খুব ভয়ানক হয়ে যায়। যদি আমার একটা পার্টিকুলার এরিয়ার ভেতরে অনেকগুলো ওএসপিএফ রাউটার্স যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে যখন তাদের ফ্লাড জেনারেট হয়, এলএসএ ফ্লাড যখন জেনারেট হয়, তখন কিন্তু নেটওয়ার্কে ব্যান্ডউইথ ক্রাইসিস দেখা দিতেই পারে। তো সেই কারণেই
আজকে কিন্তু ওএসপিএফ রাউটিং ডোমেনটাকে আমরা পার্টিশন করি ইনটু স্মলার এরিয়াস। এরিয়া আমরা করলামই এই কারণে, কারণ হচ্ছে এরিয়া হলো এমন একটা বাউন্ডারি যেই বাউন্ডারিটার ভেতরে ওই ফ্লাডিংগুলো সীমাবদ্ধ থাকে। অর্থাৎ কিনা আমার যদি দুটো এরিয়া থাকে, এরিয়া 1, 2, 3, 4 এবং এরিয়া 5, 6, 7, 8, 1, 2, 3, 4 এরিয়ার ভেতরে যেই ফ্লাড জেনারেট হবে সেই ফ্লাডটা কিন্তু কোনোদিনও এরিয়া 5, 6, 7, 8-এর মধ্যে যাবে না। তাহলে এইভাবে থ্রু আউট দ্য ওএসপিএফ রাউটিং ডোমেন ফ্লাডটাকে অন্তত কন্ট্রোল করা হয়। এটা সম্বন্ধে আমি আরও ডিটেলসে বলবো যখন আমরা এরিয়া নিয়ে আলোচনা করব। ডাজ নট এক্সচেঞ্জ রুটস ডাইরেক্টলি, অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ LSA, লিঙ্ক স্টেট অ্যাডভার্টাইজমেন্ট, যেটা আমি তোমাদের প্রথম থেকেই বলে আসছি। ইউজেস হ্যালো মেসেজ টু এস্টাবলিশ নেইবারহুড অ্যান্ড ইউজেস পিরিয়ডিক হ্যালো মেসেজ টু মেনটেন নেইবারহুড। এটা শুধু ওএসপিএফ নয়, ওএসপিএফ, ISIS, CIGRP এরা সকলেই প্রথমে যেটা করে তাদের পার্শ্ববর্তী রাউটার্সদের সাথে একটা নেইবারহুড রিলেশনশিপ আগে এস্টাবলিশ করে। নেইবারহুড এস্টাবলিশ না হলে পরে কিন্তু ওদের মধ্যে কোনো আপডেটস এক্সচেঞ্জ হবে না। আরআইপির ক্ষেত্রে ব্যাপারটা ছিলই না। আরআইপির কোনো নেইবারহুড কনসেপ্ট ছিল না, জাস্ট দুটো রাউটার কানেক্টেড হয়ে গেলেই ওরা পরস্পরের আপডেটস এক্সচেঞ্জ করত। এবং এই যে নেইবারহুড ওএসপিএফ এস্টাবলিশ করবে, এই নেইবারহুড এস্টাবলিশিংটা কিন্তু হবে বাই ইউজিং আ স্পেশাল মেসেজ, যেটাকে বলা হয় হ্যালো মেসেজ। এবং এই হ্যালো মেসেজটাই জানবে ওএসপিএফের একমাত্র পিরিয়ডিক মেসেজ। অর্থাৎ কিনা আমার নেক্সট ডোর নেইবারের সাথে নেইবারহুডটা আদৌ টিকে আছে কি না সেটা অ্যাসেস করার জন্যই ওএসপিএফ পিরিয়ডিক্যালি হ্যালো মেসেজ ছাড়ে। কিন্তু কখনোই মনে করবে না যে আরআইপি তো পিরিয়ডিক আপডেট করছিল, তাহলে ও তো পিরিয়ডিক হ্যালো মেসেজ পাঠাচ্ছে, তাহলে তো ওর ক্ষেত্রেও ব্যান্ডউইথ ক্রাইসিস দেখা দেবে। একেবারেই নয়। তার কারণটা হচ্ছে হ্যালো মেসেজগুলো খুব ছোট ছোট মেসেজ। রাউটিং আপডেট ইজ আ হিউজ মেসেজ, এবং সেই মেসেজের তোমাদের লিমিট ইম্পোজ করাটাও খুব মুশকিল, বিকজ তুমি কখনোই এটা ডিফাইন করতে পারবে না যে আমার রাউটিং আপডেট সবসময় 5টা রুট দিয়ে হবে। রাউটিং আপডেট যদি তোমার 5টা রুট থাকে তাহলে 5টা রুটের রাউটিং আপডেট হবে। যদি তোমার 50টা রুট থাকে তাহলে 50টা রুট নিয়েই রাউটিং আপডেট হবে। তার মানে রাউটিং আপডেটের যে সাইজটা ইভেন সেটাকেও কন্ট্রোল করা যায় না। whereas this hello message has a fixed very small size, সেই জন্য এটাকে কিন্তু মেনটেন করা যাচ্ছে। এবং এটা যদি পিরিয়ডিক্যালি এক্সচেঞ্জও হয় বিটুইন ওএসপিএফ রাউটার্স, তাতে অ্যাজ সাচ কোনো রকম ব্যান্ডউইথ ক্রাইসিস দেখা দেবে না। পারফর্মস বেটার ইফ দ্য রাউটিং ডোমেন ইজ পার্টিশনড ইনটু এরিয়াস, এটা একটু আগে তোমাদের বলেছি। ভেরি হাই স্পিড কনভার্জেন্স, ভেরি হাই স্পিড কনভার্জেন্স কেন তোমরা আশা করি এতদিনে বুঝতে পেরে গেছো, যেহেতু ওর কাছে সেই টোপোলজি ইনফরমেশন আছে, ওর কাছে একটা শর্টেস্ট পাথ ফার্স্ট ট্রি আছে যেখানে ওর সম্ভাব্য পাথগুলোর ইনফরমেশন আছে। সুতরাং কনভার্জেন্স ইজ ভেরি ইজি ফর ইট। কনফিগারেশন ইজ কমপ্লেক্স। তোমরা যখন ওএসপিএফ কনফিগার করবে তখন দেখতে পাবে যে সেখানে আমাদের ওএসপিএফ এর প্রসেস আইডি দিতে হচ্ছে, ওএসপিএফ এর নেটওয়ার্ক নাম্বারের সাথে ওয়াইল্ড কার্ড বিট দিতে হচ্ছে, দেন একটা এরিয়া নাম্বার দিতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মে নট অপারেট ইন লো এন্ড রাউটার্স, যেগুলো খুব হালকা ফুলকা রাউটার, যাদের হার্ডওয়্যার রিসোর্স খুবই লেস পাওয়ারফুল, তাদের ক্ষেত্রে ওএসপিএফ হয়তো কাজ করবে না। হ্যাজ রাউটিং টেবল, নেইবার টেবল অ্যান্ড লিঙ্ক স্টেট ডেটাবেস। আরআইপির ক্ষেত্রে তোমরা দেখেছিলে শুধু রাউটিং টেবলই রয়েছে। ওএসপিএফ এর ক্ষেত্রে কিন্তু অলরেডি তোমরা একটা ডেটাবেস বলে জিনিস দেখে ফেলেছো, যেখানে আমি বলেছিলাম শো আইপি ওএসপিএফ ডেটাবেস। আর নেইবার টেবল, সেটাও একবার জাস্ট তোমাদের একটা গ্লিমস দেখিয়ে রাখি। ধরে নাও আমার এই যে রাউটার 2, এই রাউটার 2তে আমি যদি গিয়ে এখন বলি যে শো আইপি ওএসপিএফ নেইবার, তাহলেও দেখো দেখাচ্ছে যে ওর দুদিকে দুটো ওএসপিএফ নেইবার আছে। একটা হচ্ছে 34003 আর একটা হচ্ছে 12001। অর্থাৎ কিনা ও বলতে চাইছে যে আমার এদিকেও একটা নেইবার আছে, এদিকেও একটা নেইবার আছে। নেইবার টেবিলটার মধ্যে আরও অনেক কিছু আছে, আমি পরে আসবো সেখানে।
আর এখানে ফাইনালি এইটা তো আমরা অলরেডি করেই নিয়েছি এই ফর্মুলাটা। একটা জিনিস এখানে একটু বলে রাখি, এটা বলেই শেষ করব, সেটা হচ্ছে হোয়াট ইজ শর্টেস্ট পাথ ফার্স্ট, এই ব্যাপারটা কি। যদিও এটা আগেই আলোচনা করেছি ডিটেলসে, তাও তার একটা প্রেসাইজ ডেফিনেশন আমরা এখানে পাচ্ছি। সেখানে বলছে শর্টেস্ট পাথ is the lowest cost path. OSPF routers at first collect LSA from its neighbors and builds a LSDB or link state database. Then it uses the Dijkstra algorithm on this LSDB to decide all possible paths to a particular destination. And finally it selects the path with the least cost. এটাই তোমাদের তখন বলেছিলাম যে প্রত্যেকটা রাউটার একটা পার্টিকুলার ওএসপিএফ ডোমেনের ভিতরে যে কটা রাউটার আছে তাদের সবার কাছ থেকে এলএসএ একটা ওএসপিএফ রাউটার কিন্তু অ্যাকসেপ্ট করে, এবং অ্যাকসেপ্ট করার পরে তারপরে সেগুলোকে সে কালেকটিভলি একটা ডেটাবেজের ভিতর পুরে দেয়, যেটাকে বলা হয় লিঙ্ক স্টেট ডেটাবেজ, এলএসডিবি। এই লিঙ্ক স্টেট ডেটাবেজ থেকেই ও একটা এসপিএফ ট্রি বা শর্টেস্ট পাথ ফার্স্ট ট্রি ক্যালকুলেট করে। এই এসপিএফ ট্রিটা কিছুই না, it is actually a collection of paths to a particular destination originating from the calculating router. মানে আমি যেই রাউটারটায় বসে এখন কাজ করছি, আমি যে সেই রাউটারটার পার্সপেক্টিভে যদি দেখি, তাহলে সেখান থেকে যে সম্ভাব্য পাথগুলো রয়েছে ফর আ পার্টিকুলার ডেস্টিনেশন, এটাকেই বলা হয় এসপিএফ ট্রি। আর ফাইনালি এসপিএফ ট্রি এর মধ্যে থেকে ও এবারে এই যে শর্টেস্ট পাথ, যেটা মানে লিস্ট কস্ট পাথ, সেই লিস্ট কস্ট পাথটাকে ও এবার খুঁজে নিয়ে সেটাকে রাউটিং টেবিলে তোলে। তারপরে সেটা নিয়ে ও এবারে আইপি প্যাকেট ফরওয়ার্ডিং করে। তো এখানে আমি একটু এই ব্যাপারটা আরেকটু ডিটেলসে দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। এখানে আমি লিখে দিলাম, ইট এস্টাবলিশেস SPF tree which is a collection of all possible paths to a destination from the present router. Finally, from this SPF tree, it selects the path with the least cost, which goes in the routing table. তাহলে আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি। এর পরের দিন আমি ওএসপিএফ এর ডিফারেন্ট কনফিগারেশনসগুলোতে যাব। প্রথমে বেসিক কনফিগারেশনস, তারপরে আমরা ফাইনালি ওএসপিএফ এর আরও অ্যাডভান্সড এরিয়াসগুলোতে চলে যাব। তোমাদের সাথে এই ক্লাসটা নিতে পেরে আমার খুব ভালো লাগলো। তোমরাও সবাই ভালো থেকো। গুড বাই, থ্যাংক ইউ।